জি, আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে আপনার এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রকিবুর রহমান আপনাদের সাথে আছি। আজকে আমরা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে কিভাবে স্টেবিলাইজ করা যায়, কিভাবে গতিশীল করা যায়, কোথায় কোথায় কি লুপহোলস আছে সেগুলি কিভাবে সমন্বয় করে আমরা দূর করতে পারি সবাই মিলে এবং বাজারকে একটি গতিশীল বাজারে পরিণত করা যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমার সাথে স্টুডিওতে যে দুইজন অতিথি আছে, আমি প্রথমে আপনাদের অতিথির সাথে পরিচয় করে দিচ্ছি এবং আপনারা স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এখন আমার দুইজন অতিথিকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার বাম পাশে আছেন জনাব ফারুক আহমদ সিদ্দিকী, সাবেক সচিব বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান, এবং আমার ডান পাশে আছেন জনাব ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, এফসিএ, তিনি প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও। আশা করি আপনাদের দুজনকে আমি এনটিভিতে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে জনাব ফারুক আহমদ সিদ্দিকী সাহেবের কাছে যেতে চাচ্ছি। আমরা অনেক চেষ্টা করছি, সবাই মিলে চেষ্টা করছে, কেউ কোনো এটা বলতে পারবেন না যে কেউ, যেমন আমি মনে করি যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আপনি বলেন, ইভেন আপনি বাংলাদেশ ব্যাংক একটি ভালো সিদ্ধান্ত দিয়েছে যে আপনার সাবসিডিয়ারি ক্যাপিটালকে এক্সপোজার থেকে বের করে দেওয়ার ফলে কিছু টাকা এসেছে যেটা বাজারে ইনস্টিটিউশন বিনিয়োগ করতে পারে। তেমনি বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার অ্যাসোসিয়েশন, রিসেন্টলি যে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন হয়েছে তারাও চেষ্টা করতেছে। তো এটাকে ঠিক গতিশীল করার জন্য। তা আপনি এই ব্যাপারে আপনার আমি বক্তব্যটা শুনতে চাই। আমার মনে হয় যে ফান্ডামেন্টালি যে বর্তমান যে স্টক মার্কেট, এটা নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কিছু নেই। আপনি 1.5 বছর 2 বছর আগের কথা চিন্তা করেন একটু, সেখানে যেরকম মার্কেট ফ্লাকচুয়েশন ছিল, অস্থিতিশীল ছিল, গত বছর দেড়েক থেকে কিন্তু সেটা আমরা দেখি নাই। অনেক স্থিতিশীলতা ফিরে এসেছে এবং ইন্ডেক্স যেটা আমরা বলছি 4.5 বা 4,600 700 কম মনে করছি, হ্যাঁ এটা কম, কিন্তু এটা মূলত যদি একটু অ্যানালাইজ করেন দেখা যাবে যে ভালো ভালো কোম্পানির শেয়ারের দাম কিন্তু কম না, এবং বাজারের মার্কেট ক্যাপের একটা বিরাট অংশ জুড়ে আছে আমাদের ব্যাংকিং সেক্টর এবং যেটি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটস। এখানে দামটা কিন্তু গত 2-3 বছরে অস্বাভাবিক ধরনের পতন ঘটেছে। কিছু কিছু ব্যাংকের দাম ফেস ভ্যালু থেকে নেমে এসছে এবং এইখানেই ওভারঅল ইন্ডেক্সকে এই ব্যাংকিং সেক্টর সাংঘাতিকভাবে ইনফ্লুয়েন্স করছে। যদি ব্যাংকিং সেক্টর শুধু ঠিক থাকতো তাহলে হয়তো এই ইন্ডেক্সটা আমরা দেখতে পেতাম 5,500। জি, সুতরাং এটা হতাশ হবার কিছু নাই। এই একটা সেক্টর একটু খারাপ যাচ্ছে, একটা সেক্টর একটু ঘুরে দাঁড়ালেই আমার মনে হয় মানে অনেকটা উন্নতি ঘটবে। আর ইভেন আমাদের ইন্ডেক্স কম বেশি এটা নিয়ে শেয়ারের সংখ্যা তো বেড়েছে, অনেক সংখ্যা বেড়েছে, হ্যাঁ সেই জন্য ইন্ডেক্সটা আরও বাড়ার কথা। তারপরেও আমি বলবো যে দামে খুব যে আন্ডার ভ্যালুড মার্কেট তা আমি বলবো না, এক্সেপ্ট দ্য ব্যাংকিং সেক্টর। তো আসল সমস্যা আমাদের যেখানে, আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্য ইন্ডেক্স, এটা মার্কেট ঠিক করবে যে ওভার প্রাইস বা আন্ডার প্রাইস বা কোথায় ইনভেস্ট করব। আমি যেখানে আমার সমস্যা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে মার্কেট পার্টিসিপেশন। মার্কেটের টার্নওভার নাই, কম টার্নওভার। তো টার্নওভার না থাকাটা একদিক দিয়ে যেমন একটা আস্থার অভাবের ইঙ্গিত, আবার এটার একটা মারাত্মক কতগুলো ইনফ্লুয়েন্স আছে। যেমন আপনাদের ব্রোকার হাউস আছে, মার্চেন্ট ব্যাংক আছে, বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, বিভিন্ন মিউচুয়াল ফান্ড আছে, পোর্টফোলিও আছে। এইগুলো আপনার যখন টার্নওভার ফল করছে আপনার ইনকাম ফল করে যাচ্ছে, এবং ইনকাম ফল করার ফলে একটা ব্রোকার হাউসের বা একটা মার্চেন্ট ব্যাংকের এটা কিন্তু সাংঘাতিকভাবে তাদের প্রফিটেবিলিটি হিট করছে, তাদের ডে টু ডে খরচ চালানো অনেকের সমস্যা হয়ে যাচ্ছে। এবং বহু বড় বড় ব্রোকার হাউস যারা বা বড় বড় মার্চেন্ট ব্যাংক যারা, বেশিরভাগই ব্যাংকস বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাবসিডিয়ারি হয়তো তারা, সেখানে অনেক অ্যাকাউন্ট নেগেটিভে পড়ে আছে। এর কারণে তাদের কিন্তু ঋণের বোঝা দিন দিন বাড়ছে এবং তাদের যারা যে প্রিন্সিপাল কোম্পানি ব্যাংক তাদের কাছ থেকে যে লোনটা নিয়েছে সেটাও তারা ঠিকমতো শোধ দিতে পারছে না, এবং ইভেন ব্যাংকিং সেক্টরকে এটা হিট করছে। যে তো এই টার্নওভারটা কীভাবে ঠিক করা যায়, ইনস্টিটিউশনাল ইনভেস্টরগুলোর
সমস্যাগুলি কীভাবে সমাধান করা যায় এই ব্যাপারে আমার মনে হয় পর্যাপ্ত দৃষ্টি আমরা দিচ্ছি না। জি স্যার, আমি আপনার কাছে পরে আসবো। জনাব মোশাররফ হোসেন সাহেব, আপনি মার্চেন্ট ব্যাংকের একজন সিও। মার্চেন্ট ব্যাংক, আমি জানি যে মার্চেন্ট ব্যাংকের অনেক অ্যাক্টিভিটিস, বাজারকে স্টেবিলাইজ করার জন্য, ভালো ভালো কোম্পানির শেয়ার নিয়ে আসার জন্য, পোর্টফোলিও তৈরি করার জন্য মার্চেন্ট ব্যাংক অনেক আছে। রিসেন্টলি আপনারা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন করেছেন এবং আমরা দেখতে পেয়েছি পত্রপত্রিকায় বিভিন্ন ক্ষেত্রে যে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের পর আপনারা অনেক অ্যাক্টিভ হয়েছেন। আপনারা ইতিমধ্যে আপনারা অনেকের সাথে দেখা করেছেন, ইভেন আপনারা আমাদের ব্রোকার অ্যাসোসিয়েশনের সাথে মিটিং করেছেন, তিনজনের একটা কমিটি করেছেন কীভাবে মার্কেটকে ভালো করা যায়, কীভাবে মার্কেটকে এগিয়ে নেওয়া যায়। আপনারা আমাদের স্টক এক্সচেঞ্জের কর্তৃপক্ষের সাথে আপনারা মিটিং করেছেন, আপনারা বাণিজ্য মন্ত্রীর সাথে মিটিং করেছেন, পরিকল্পনা মন্ত্রীর সাথে মিটিং করেছেন, ইভেন আপনারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের সাথেও আপনারা মিটিং করেছেন। আপনারা অনেক কাজ করে যাচ্ছেন। তো কিভাবে আর কাজের সমন্বয় করা যায় যে বাজারকে ভালো করার জন্য, গতিশীল করার জন্য, অর্থাৎ পার্টিসিপেশনটা বাড়ানোর জন্য, বিশেষ করে আপনাদের পার্টিসিপেশন, ইনস্টিটিউশন পার্টিসিপেশন কীভাবে বাড়াই বাজারকে গতিশীল করা যায়, এইটা কীভাবে করা যায় চিন্তা ভাবনা করেছেন কিছু? এটাও তো একটা ইনিশিয়েটিভ যেটা আপনার লিডারশিপে এখন হচ্ছে, মার্কেটকে মেসেজ দেওয়া যে, এবং স্যারও যেটা বললেন যে মার্কেট একেবারে যে খারাপ তা নয় না, আমরা মনে করি না। সবগুলো ইন্ডিকেটার্সেই কিন্তু আপনার শো করছে যে ইনভেস্ট করার মতো মার্কেট। তো এখানে আমাদেরকে বোঝাতে হবে ইনভেস্টরদেরকে, বা এইসব প্রোগ্রামের মাধ্যমে কনভে করতে হবে মেসেজ যে আসলে ইনভেস্ট করার মতো কিভাবে। যেমন ব্যাংকিং সেক্টর যেটা স্যার বললেন, এই জায়গায় আমি একটু সাপ্লিমেন্ট করে তারপরে সেকেন্ড, আপনি বোধহয় বেশি করে জানতে চাচ্ছেন যে আমরা আরও কীভাবে উদ্যোগ নিতে পারি মার্কেটকে স্ট্যাবল করার জন্য, যেটা আপনিও চেষ্টা করছেন নানা কর্নার থেকে। রিসেন্টলি আপনাদেরকে অনেক অ্যাক্টিভ দেখছি। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, এবং সেখানে আপনারও কন্ট্রিবিউশন আছে। হোয়াট আই মাস্ট অ্যাডমিট, আই শুড অ্যাডমিট যে আপনাদেরও কন্ট্রিবিউশন আছে, পার্টিকুলারলি আপনারও আছে। তো ব্যাংকিং সেক্টরের P7, জি, অনেক 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 অ্যাট্রাকটিভ, এর মানে পে ব্যাক হচ্ছে 7 বছরে। এইটা কিভাবে হতে পারে? এবং অনেক ব্যাংকের যারা আপনার বছর শেষে 10% ডিভিডেন্ড দিচ্ছে, তো তার শেয়ারের দাম হচ্ছে 9 টাকা 8 টাকা এরকম। তো 10% দেওয়ার পর এইটার আপনার ডিভিডেন্ড ইল্ড কিন্তু দাঁড়ায় আপনার আরও বেশি, 10%-এর উপরে ডিভিডেন্ড ইল্ডটা দাঁড়িয়ে যায়। তো এটা হতে পারে না, যেখানে ব্যাংক হচ্ছে টোটাল ইকোনমির কিন্তু ব্লাড লাইন, এইটার থেকেই মেজর ইনভেস্টমেন্টটা হয়। এবং আমাদের দেশের যত ক্যাপিটাল আমরা বলি, হ্যাঁ, 4টাই তো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, এটা সবই বিলং করছে কিন্তু ব্যাংকিং চ্যানেলে, এটার বাইরে তো যাওয়ার সুযোগ নাই। তো সেই ব্যাংকগুলোরই যদি এই অবস্থা হয়, আমরা চাই যে আমাদের ইনভেস্টররা এই জায়গাটাতে অন্তত একটু ফিল করুক যে ব্যাংকের শেয়ার এই জায়গায় থাকতে পারে না। হতে পারে তাদের এনপিএল হয়তো লিমিটের কিছুটা বেশি আছে। এখন এই যে আপনার একটা প্রেশার ব্যাংকের কাছেও রয়েছে, ইনভেস্টররাও কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা ঠিক করতে পারছে না যে ব্যাংকের শেয়ার আপনার কিনলে কি যেন হয়। আবার যদিও এটা একটু হাই ক্যাপ আপনার, কিন্তু আমরা যদি গত বছর থেকে আমরা যদি খেয়াল করি, তাহলে ব্যাংক তো পে আউট শুরু করেছে। অনেক ব্যাংক ডিভিডেন্ড দিয়েছে, বোনাস দিয়েছে, এবং ক্যাশও দিয়েছে, বোনাসও দিয়েছে, খারাপ না তো। এবং ইভেন যে ব্যাংকের আমরা যা রেজাল্ট আপনার ত্রিমাসিক বা শুনতে পাচ্ছি, তাতে তো ব্যাংক অত খারাপ অবস্থায় কেউই নাই। তো এইটা আপনার একেবারে লুক্রেটিভ জায়গা ইনভেস্টমেন্ট করার। আর স্যার আরেকটা বললেন যে এইদের এফআই এবং ব্যাংকগুলোর যে সাবসিডিয়ারি, এরা বেশিরভাগই কিন্তু কাজ করছে ক্যাপিটাল মার্কেটে। তো আমরা যারা ক্যাপিটাল মার্কেটে কাজ করেছি বা করছি, আমরা কিন্তু বেশ লোন দিয়ে রেখেছি মার্জিন আকারে, যেটা আমরা আনতে পারছি না বিকজ অফ দিস আপনার স্ল্যাগিশনেস। অথচ আপনার সেন্ট্রাল ব্যাংক থেকে যে প্রেশারটা, যে তুমি তোমার এক্সপোজার কমাও, তখন আমার প্যারেন্ট আমাকে প্রেশার দিচ্ছে। আমি কাকে প্রেশার দিচ্ছি? আমার মার্কেটকে প্রেশার দিচ্ছি। কি করছি? আমি সেল করে টাকাটা নিচ্ছি, লস রিয়েলাইজ করছি আমার বইতে, টাকাটা আমি ফেরত দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমার এক্সপোজার কমানোর প্রয়াসের কারণেই কিন্তু এটা হলো। তো এই জায়গাটাতে কিন্তু একটু আমরা গতকালকেও আপনি জানেন, এবং আপনি অফ দি ইয়ারে আপনি অ্যাপ্রোচ করেছেন যে অনারেবল কমার্স মিনিস্টার স্যারের সাথে দেখা করেছি, উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন, এবং আমাদের সামনে থেকে অনেক জায়গায় উনি ফোনে কথা বলেছেন কিভাবে হেল্প করা যায় ক্যাপিটাল মার্কেট। সবাই আন্তরিক একটি ভালো গতিশীল মার্কেটের জন্য। আমি আপনার কাছে একটু পরে আসবো। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন কাইন্ডলি। জি, হ্যালো, আমি বগুড়া থেকে বলছি ভাই। জি ভাইয়া, কেমন আছেন? মাহমুদুর হাসান মাসুদ। জি, ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি বলুন। আমার জিজ্ঞাসা হচ্ছে যে আমি একজন ক্ষুদ্র শেয়ার ব্যবসায়ী ছিলাম, তো আমার মতো অনেকেই এখন বুঝে হোক বা না বুঝে হোক আমরা শেয়ার ব্যবসায় অনেক টাকা লস করছি।
তো আগামীতে আমাদের আশ্বস্ত করার জন্য আপনাদের কোনো পরামর্শটা কি, আমরা এই শেয়ার ব্যবসায় কেমন করে আস্থা রেখে আবার পুনরায় ব্যবসা করতে পারি? আচ্ছা, জি, আরেকজন প্রিয় দর্শক আছেন, প্লিজ আপনি নামটা বলি, প্রশ্নটি করুন ভাইয়া। হ্যালো, আমি মাহমুদুল হাসান মাসুদ। জি ভাই বলুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মার্কেটের জন্য যে আন্তরিক, এবং আপনারা সবাই বলছেন সবাই আন্তরিক, কিন্তু মার্কেটটা 2 দিন বাড়ছে আর 7 দিন পড়ে যাচ্ছে। তা আমরা হয়তো 2 টাকা দেখছি যে আপনার বাড়তেছে, কিন্তু 7 টাকা পড়ে যাচ্ছে। আবার কোন কোন শেয়ার আবার ক্ষেত্রে হয়তো 10 টাকা 12 টাকা আবার জাম্প করছে। এগুলোর জন্য আপনার ডিএসসি আবার তখন নতুন করে টেলিফোন দিচ্ছে, আবার চিঠি দিচ্ছে, ইস্যু করছে। এগুলো আপনার যদি বড় বড় পার্টিটাকে হুমকি দেওয়া হয় টেলিফোনে বা চিঠি দেওয়া হয়, তাহলে শেয়ার বাজার কিভাবে আপনার এই শেয়ার গুলোর দাম কিভাবে উঠতে পারে? আর ব্যাংকের কথা বলছেন, এই 10 পয়সা 20 পয়সা এভাবে আপনারা বলতেছেন, এই ব্যাংকের শেয়ার যদি আমরা কি উঠাতে পারবো? এগুলো ব্যাংক যারা মার্চেন্ট ব্যাংক আছে, যারা বড় বড় আছে, এগুলো তারা যদি আপনার আন্তরিক হয়, এগুলো আমরা তখন ওগুলো যখন আপনার ব্যাংকের শেয়ারটা দাম বাড়বে তখন অবশ্যই আমরা ওগুলোতে ইনভেস্ট করব। জি জি, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। জি, জনাব ফারুক আহমদ সিদ্দিকী, প্রথম কথা হলো, প্রথম ভদ্রলোক বলেছেন যে উনি ব্যবসা করেছেন, উনি লস করেছেন, বাট এখন কিভাবে উনি এগোতে চান, কি আশ্বস্ত ওনাকে করা যায়, কি শেয়ারে বা কিভাবে উনি ইনভেস্টমেন্টটা করবেন? দেখেন পুঁজিবাজারে সৎ পরামর্শ চাচ্ছেন। হ্যাঁ, পরামর্শ ঠিক আছে, কিন্তু পুঁজিবাজারে আশ্বস্ত কিন্তু প্রত্যেক কাউকে একেবারে করা যাবে না। পুঁজিবাজারে প্রফিট বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু এর সঙ্গে ঝুঁকিও থাকবে। এটা মেনে নিয়েই কিন্তু পুঁজিবাজারে আসতে হবে। তবে এখন পুঁজিবাজারে যে প্রাইস লেভেল আছে, এতে কিন্তু ঝুঁকির পরিমাণটা অনেক কমে গেছে। যে এই দামে কিনলে যে খুব একটা বেশি ক্ষতি হয়ে যাবে এরকম অবস্থায় কিন্তু নাই, বরং সময় সময় প্রফিট হতে পারে। কিন্তু মার্কেট যে স্টেবিলাইজ করছে না, এর একটা কারণ হলো আমার মনে হয় যে আমাদের শর্ট টার্ম ইনভেস্টররা খুব বেশি, আপনি জানেন ট্রেডার খুব বেশি, এইটাই সমস্যাটা এখন এখানে হয়ে গেছে, মূল সমস্যা এখানে। এবং তারা বর্তমানে যেহেতু দেখছে মার্কেটের এ ধরনের অবস্থা, একটু দাম বাড়লেই, ইন্ডেক্সটা একটু বাড়লেই তারা সেল প্রেসার চলে এসে, আমি জানি না, আমার মনে হয় এবং তখন মার্কেটটা আবার ফল করে যাচ্ছে। এইটা তার মানে কি, তাদের ওই আস্থার একটা অভাব দেখা দিয়েছে যে মার্কেটটা বাড়লেও এটা থাকবে না, কমে যাবে। এটা একটা সমস্যা। অ্যান্ড সেকেন্ড যে প্রবলেমটা ব্যাংকিং সেক্টর, আমার মনে হয় যে উনি টেলিফোন করেছিলেন, উনি অনেকটা সঠিকভাবে বলেছেন যে সাধারণ ছোটোখাটো ট্রেডার ইনভেস্টররা ব্যাংকিং সেক্টরকে মুভ করতে পারবে না, এটা বিশাল ক্যাপ নিয়ে এটা আছে। সুতরাং এখানে কিন্তু একটা লং টার্মে ইনভেস্ট করার, যেটা উনি বললেন একটু আগে, একটা লং টার্মে ইনভেস্ট করার বিরাট সুযোগ রয়ে গেছে। যে আমি 2 বছর 3 বছরের একটা পরিকল্পনা নিয়ে, কারণ ব্যাংকিং সেক্টর এরকম তো থাকতে পারে না, এটা একটা টেম্পোরারি ফেজ, হয়তো ব্যাংকিং সেক্টর একটু খারাপ যাচ্ছে, কিন্তু এই লেভেলে থাকতে পারে না। কিন্তু এর জন্য যারা আমাদের ডেইলি ইনভেস্টার করে, ছোটোখাটো ইনভেস্টার, তারা কিন্তু এখানে সহজে ইনভেস্ট করতে চাইবে না, কারণ ইটস আর মুভ না করলে শর্ট টার্মে প্রফিট হচ্ছে না। সুতরাং এখানে লং টার্মে প্রফিট প্রয়োজন। আমি জি জনাব ফারুক আহমদ, জনাব মোশাররফ সাহেব, পৃথিবীর সব দেশে যদি আমরা দেখি, এটা আমি দেখি, আপনি দেখেন, আমরা সবাই জানি যে মার্কেটকে স্টেবিলাইজ করার জন্য 70% শেয়ার কিন্তু ইনস্টিটিউশনের হাতে থাকে, 70% শেয়ার ইনস্টিটিউশনের হাতে থাকে, আপনার পোর্টফোলিওতে থাকে, মিউচুয়াল ফান্ডের মধ্যে থাকে, বড় বড় বিনিয়োগকারীদের হাতে থাকে, আর 30% শেয়ার রিটেলারদের হাতে থাকে। রিটেলাররা কোনোদিন মার্কেটকে স্টেবিলাইজ করতে পারে না, গতিশীলও করতে পারে না। গতিশীল করতে পারে একমাত্র ইনস্টিটিউশন, যাদের ধারণ ক্ষমতা অনেক বেশি, যারা একটা শেয়ার হয়তো তারা 10 লাখ শেয়ার কিনলো, তারা 10 লাখ শেয়ার কেনার পর তারা এটাকে ডিভিডেন্ড খাবে, তার ক্যাপিটাল গেইন নিবে, তাদের অনেক প্ল্যানিং থাকে। তারা ইচ্ছা করলে 10 লাখ একসাথে বিক্রি করে না, 1 লাখ বিক্রি করে, 50,000 বিক্রি করে, যখন সময়ের প্রয়োজনে তারা আস্তে আস্তে মার্কেটকে সাপোর্ট দেয়। তো আমাদের এখানে এখন যেটা সবাই আমাকে বলে যে অ্যাকচুয়ালি এই ব্যবহারটা ইনস্টিটিউশনও করছে না, এই ব্যবহারটা পোর্টফোলিওরা করছে না, এই ব্যবহারটা বড় বড় বিনিয়োগকারীরাও করছে না। ওই 2-3 টাকা বাড়লেই তারা বিক্রি করে দেয়, তাতে করে আসলে সাধারণ বিনিয়োগকারী যারা আছে তারা কিনে আর প্রফিটটা দেখতে পায় না। এই ব্যাপারে আপনি কি বলেন? আমি আপনার এইটা তো একটা বড় প্রশ্ন। এটার আগে স্যারকে যে প্রশ্নটা আপনি থ্রো করলেন, আমাদের ফ্রেন্ডস ক্যাপিটাল মার্কেটের প্রথম যিনি
বললেন যে অনেক লস করে, ওইটা আমি একটু ছোট্ট করে একটু বাট ওনাকে ধন্যবাদ দেওয়া যায়। হ্যাঁ, উনি এটা নিয়ে লস করার পরেও উনি জানতে চেয়েছেন যে কিভাবে আমি বাজারে থাকতে পারি। সেই জায়গায় একটা, এটা আমরা সবাই জানি, এটা আমরা যারা ক্যাপিটাল মার্কেটে, আপনিও আমাকে ডেফিনেটলি সাপোর্ট করবেন। উনি এখন আর ওই কোডে না করে বিজনেস সেপারেট আর একটা কোড করতে পারেন, এবং সেটা হতে হবে ক্যাশ কোড। উনি আর মার্জিনে না গিয়ে ক্যাশ কোডে ভালো শেয়ার দেখে, যেমন এই যে এখন যে মৌসুমটা সামনে, এই ফেব্রুয়ারি মাসে ডিভিডেন্ডকে টার্গেট করতে হবে। এক্স্যাক্টলি, ওনাকে ডিভিডেন্ডকে টার্গেট করতে হবে, ক্যাপিটাল গেইনকে না। সেটা ক্যাপিটাল গেইন যদি হয় সেটা ওনার এক্সট্রা হবে। এইভাবে উনি কিন্তু করে ওনার আগে যে লস হয়েছে সেটা কিছু অংশ হয়তো উনি রিকভার করতে পারেন। তো এইটুকু আমার একটা সাজেশন থাকতে পারে ওনার জন্য। আর আপনি যেটা বললেন যে আপনার ইনস্টিটিউটস, এবং স্যারও বললেন, প্লাস আমাদের একজন ফ্রেন্ডস বলেছেন যে আমরা তো আসা উচিত মার্চেন্ট ব্যাংকের, অ্যাসেট ম্যানেজার, স্টক ব্রোকার, প্লাস আরও যারা ইনভেস্ট করে ইনস্টিটিউটস, পার্টিকুলারলি যারা ক্যাপিটাল মার্কেটে আমরা আছি, মার্চেন্ট ব্যাংকার, স্টক ব্রোকার, আমরা কিন্তু জর্জরিত আছি নেগেটিভ ইকুইটির কারণে। জি জি, মার্জিন দিয়েছি, সে যে টাকা নিয়ে এসছে সেটা তো নাই, আমার টাকাও নাই। এখন আমার যে লিকুইডিটি পজিশন, এইটা আসলে ব্রোকেন, আমি আর ফার্দার কিন্তু আসলে ইনভেস্টই করতে পারছি না। বুঝতে পারছি। হ্যাঁ, এটা হলো একটা বড় প্রবলেম। আর সেকেন্ড প্রবলেম হচ্ছে যে কিছু ইনভেস্ট করলেও, হ্যাঁ, এইটা ভ্যারি করে কোম্পানি টু কোম্পানি, এবং ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি প্রত্যেকটা কোম্পানিরই আলাদা। তবে এটা লং টার্ম, মিড টার্ম অ্যান্ড শর্ট টার্ম, তিনটা ভাগেই কিন্তু প্রত্যেক কোম্পানিতে পোর্টফোলিও থাকে। তো বেশিরভাগই থাকা উচিত লং টার্মের। এই ধরনের আমাদের যারা ইনভেস্টমেন্ট ব্যাংকার আছি আমরা, এইটা আপনার ডেফিনেটলি আমি স্বীকার করব যে বিদেশে এটাই হয়, বাট আমাদের দেশে এটা হতে পারে নাই ফর দি লাস্ট 4 years পেইন। ওইখানে যে পেইনটা আমরা দেখেছি যে আমার কন্টিনিউয়াস ইকুইটি ইরোশন হচ্ছে, আর এখন আমার ধরেন 5% গেইন হয়েছে, আমি বসে আছি, এটা 5% থাকবে কি না, এই যে একটা সাসপিশিয়াস লাইক সিচুয়েশান, এই জন্য কিন্তু সেল প্রেশারটা আসে। আর আরেকটা তো হচ্ছে যেটা আমি একটু আগে বললাম, যে আমার প্যারেন্টের থেকে যে লোন নিয়েছি সেটা পরিশোধ করার জন্য যে প্রেশার, এইটা বলা যায় যে 80% আপনার অর্গানাইজেশনই এই প্রেশারে কিন্তু আপনার আছে। যদিও এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকও আমাদেরকে কিন্তু বলেছে, গভর্নর সাহেব, যে এখন তো অল্প কয়টা ব্যাংক এক্সপোজার অতিরিক্ত আছে, সামান্য কয়েকটা, 5-7টা মাত্র। রাইট। তো এইটা উনি আলাদাভাবে অবশ্যই কনসিডার করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তবে এখানে এটাকে চিঠি দিয়ে আমাদের যেটা চাওয়া, যে ক্লিয়ার করে দেওয়া যে টাইমটা কতদিন পর্যন্ত বাড়ালো, কারণ ইনভেস্টাররাও কিন্তু আস্তে আস্তে তো অ্যাওয়্যার হচ্ছে, এবং ওনারা দেখতেছেন যে এই 21শে জুলাইতে বোধহয় শেষ হয়ে যাচ্ছে টাইমটা। তো এই মার্চ এপ্রিলের দিকে কিন্তু একটা প্রেশার আসবে টু সেল অ্যান্ড টু অ্যাডজাস্ট দি এক্সপোজার। তো এইটাকে এক চাঙ্কে যদি 2 বছর বাড়িয়ে দেওয়া যায়, তাহলে একটা কিন্তু ব্রিদিং টাইম পেলো, এবং সে প্ল্যান করে আগাতে পারলো যে কখন সে এটা অ্যাডজাস্ট করবে। তো এইটা কিন্তু মন্ত্রী মহোদয় আমাদেরকে কথাও দিয়েছেন, বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা আমরা পাচ্ছি না। এটাতে বোধহয় কিছু আমার কেন জানি মনে হয়, জনাব ফারুক আহমদ সিদ্দিকী সাহেব, দীর্ঘদিন আপনার অভিজ্ঞতার আলোকে আমি বলছি আর কি, আসলে সবাইকে কিছু কিছু ছাড় দিতে হবে, সবাইকে একটু 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 লিবারেল, একটু পজিটিভ থাকতে হবে আর কি, একটু পজিটিভ, একটু লিবারেল, মানে আর একটু সমন্বয় করে সবাইকে এটা এগিয়ে নিতে হবে। আমার মনে হয় বাজার ভালো, সবাই কিন্তু বলছে যে বাজার ভালো হবে ইনশাল্লাহ, বাজার ভালো হবে ইনশাল্লাহ, বাজার ভালো হবে ইনশাল্লাহ, সে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এখন আমরা সবাই যদি সবার জায়গার থেকে আমরা যদি সমন্বয় করে কাজ করি, আমার মনে হয় বাজার খারাপ হওয়ার কোনো কারণ নাই, আমার মনে হয় আর কি। না, আমার মনে হয় সবাই ইতিবাচক, আমার মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে, জি রাখছে, সবাই চাচ্ছে যে বাজারটা একটু সঠিক হোক, যে যার ভূমিকায় হয়তো পালন করছে। কিন্তু সমন্বয়ের যে কথাটা বললেন, এই সমন্বয়টা আর একটু ভালো হলে আরো ভালো হতো, গতি পেতে হয়তো এটাতে। আর আমি বারবারই বলছি যে আমি মার্কেটটা খুব একটা খারাপ দেখছি না, এই জন্য যে 2010-এ যে ভয়াবহ ধরনের ক্র্যাশ ঘটেছে, তারপরে 4-5 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যেই কিন্তু বাজারটা মোটামুটি স্টেবিলাইজ করেছে, এবং এখন বাজারটা মোটামুটি আপনি ভালোবাসেন ব্লু চিপস যেগুলো আছে, দেখেন কার কম দাম আছে না, একটু কমলে কিন্তু বেড়ে যায় আবার। হ্যাঁ, ইভেন আমি নাম বলছি না, কিন্তু আপনার ফার্মাসিউটিক্যাল সেক্টরে বলেন বা অন্যান্য বেশ কিছু সেক্টরে যেগুলো ভালো কোম্পানি, সেগুলো কিন্তু আমি 2-4টা ওভার প্রাইসড ইভেন বলবো। সুতরাং মার্কেটে তো ওভার প্রাইস হইতেই পারে, না, বেশিরভাগ শেয়ারই আন্ডার প্রাইস। ইভেন ভালো শেয়ার ওভার প্রাইস হলে কোনো ভয় নাই, কিন্তু ফান্ডামেন্টাল ভালো শেয়ার, গ্রোথ শেয়ার যদি ওভার প্রাইস হয়, সেটা কোনো ভয় নেই, হয়তো লং টার্মে থাকতে হবে আপনাকে। আমি যেটা বলতে চাচ্ছি যে মার্কেটটা কিন্তু আসলে এত খারাপ না, আমার মনে হয় আসলে খারাপ না। এবং আমাদের যে মূল সমস্যা, যে
লং টার্ম ইনভেস্টররা আসছে না, ইনস্টিটিউশনাল ইনভেস্টর আসছে না, এবং ইনি যেটা বললেন সঠিকভাবেই যে ব্রোকার হাউসগুলো বা মার্চেন্ট ব্যাংকগুলো একটু জাস্ট মিনিট জাস্ট এনারা নিজস্ব পোর্টফোলিও বিল্ড আপ করতে পারছেন না বলে ফান্ডের অভাবে, কিন্তু এই জন্যই কিন্তু ব্যাংকের কাছে কিন্তু অলস টাকা আছে। আছে, অবশ্যই আছে। জনাব মোশাররফ সাহেব, যে আপনার যে কথাটা আলোচনা হচ্ছিল, অ্যাকচুয়ালি মূলত যে কোনোটা আলোচনা হচ্ছিল যে আমাদের ভলিউমটা কিভাবে বাড়ানো যায়, গতিশীলটা কিভাবে বাড়ানো যায়, আর আপনি মার্জিন লোনের যে সমস্যাটা আছে সেটা কিভাবে সমস্যার সমাধানটা করা যায়। এটা ভালো প্রশ্ন, কারণ সমস্যা বলেই তো শেষ থাকা উচিত না। তবু মাঝামাঝি কিভাবে করা যায়, এটার সলিউশন কি সেটা আমাদের চিন্তা করা উচিত। এটার অনেকগুলো সলিউশন আছে, তার মধ্যে অ্যাটলিস্ট এইরকমটা আমরা বলতে পারি যে এই যে লোনগুলো আছে বিভিন্ন ব্যাংকের সাবসিডিয়ারিগুলোতে, এই লোনটা তো সে ফেরত দিতে পারছে না। কেন পারছে না? সেও তো এনে আরেকজনকে লোন দিয়েছে, সেখান থেকে তো সে ফেরত পাচ্ছে না। তো একটা না একটা সময়ে কিন্তু সে তার ইনভেস্টরকে হয়তো অয়েব করতে হতে পারে, এবং হবেও, কারণ নেগেটিভ ইকুইটি হয়ে আছে। ওই ইনভেস্টর এখানে এটা কোনোদিনই রিকভার হবে না, আলটিমেটলি ইট উইল বি সাঙ্ক। তো এই যে আমি যে লোন নিলাম প্যারেন্ট থেকে, সেটা তো আপনার ফেরত দিতেই হবে। তো সেটাকে কিভাবে আপনার রিশিডিউল করে, ওর আপনার এটাকে কোনো আপনার ইকুইটিতে কনভার্ট করে, ওর প্রেফারেন্স শেয়ারে ইভেন কনভার্ট করে একটা উইন উইন লাইক সিচুয়েশন তৈরি করা যেতে পারে। এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকেরও যে আইনটা আছে সেটাও কিন্তু অটোমেটিক্যালি কমপ্লাইড উইথ হতে পারে। লাইক এখন লোন থাকাতে তো লোন এক্সপোজার হচ্ছে, কিন্তু যখন প্রেফারেন্স শেয়ার হবে তখন এটা তো আর লোন এক্সপোজার হবে না, তখন এটা ডিফারেন্ট হবে, ডিফারেন্ট এক্সপোজারে যাবে। এইভাবে একটা হতে পারে। আপনি তো দেখেছেন যে অ্যাকচুয়ালি এদেশে বড় বড় যারা লোন নিয়ে ইন্ডাস্ট্রি করেছে বা বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তাদেরকে তো 15 বছর 17 বছর 18 বছর পর্যন্ত আপনি এক্সটেনশন দিয়েছে টু রিপেয়ার দেয়ার লোন। অনেক 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 লম্বা চড়া, হয়তো 10% বা 5% পেমেন্ট করার পরে তাদেরকে একটা লম্বা চড়া দিয়েছে। তো এখানে কি একটা মানে মাঝামাঝি কিছু একটা করা যায় না? এই জিনিসগুলিকে করিয়ে একটা জাস্ট বাজারের স্বার্থে এদেরকে একটু কনসিডার করা যায় না? আমি তো এটা বহুদিন থেকে বারবারই একটা কথা বলছি যে বর্তমানে ইনস্টিটিউশন ইনভেস্টর, বিশেষ করে বড় ব্রোকার হাউসগুলো, ব্যাংকের সাবসিডিয়ারি যেগুলো মার্চেন্ট ব্যাংক আছে, এইগুলো এই যে মার্জিন লোন বেশি দিয়ে নেগেটিভ অ্যাকাউন্টে তা জর্জরিত হয়ে গেছে, এবং তাদের উপর ইন্টারেস্ট কাউন্ট হচ্ছে আবার, ফলে এদের লায়াবিলিটি বাড়ছে, তারা মূল ব্যাংকে টাকাটা ফেরত দিতে পারছে না, ব্যাংকেরও একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। এই যে একটা সমস্যা, আমার মনে হচ্ছে এই সমস্যাটা বাজারের স্থবিরতার একটা প্রধান কারণ। এবং কারণ ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টকে এটা ব্যাহত করছে। কিন্তু আমার এখানে কি সমাধান আছে বা কি সমাধান নাই, এটা তো অনেক কিছু পন্থা বের করা যেতে পারে, কিন্তু প্রথমত সরকারকে তো এগিয়ে আসতে হবে। এই সমস্যাটা আছে, সরকার এগিয়ে আসবে যখন একটা স্পেসিফিক প্রপোজাল সবাই মিলে যদি দিতে পারেন, তাহলে অবশ্যই সরকার এগিয়ে আসবে না? না, এটা সরকারের, হ্যাঁ, সেটা মানে একটা প্রপোজাল নিয়ে যেতে পারলে ভালো, কিন্তু সরকারকে নিজেও বুঝতে হবে যে যারা ক্যাপিটাল মার্কেট ডিল করছে বা এসিসি প্রপোজাল দিতে পারে না, সরকারের তুলে ধরতে হবে, তো সবাই মিলে আলাপ আলোচনা করে এই জিনিসটা তো সমাধান বের করতে হবে। এই জিনিসটা কিন্তু তুলে ধরা আছে, এবং ব্যাংকে মাঝে মাঝে এটা একটা হাফ হার্টেড সলিউশন করার চেষ্টাও করা হয়েছে। কত কোটি টাকা যেন একটা অ্যালটমেন্ট দেওয়া হয়েছিল, অ্যান্ড দ্যাট স্কিম খুব একটা ইউটিলাইজ হয় নাই, এটা ফেল করেছে। সুতরাং ওইখানে কিছু স্ট্রাকচারাল সমস্যা ছিল, যেটা আইসিবির মাধ্যমে যে লোনটা দেওয়া হয়েছে। সুতরাং সরকার কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল, সেটা খুব একটা সার্থক হয় নাই। সুতরাং সরকার জানে না তা না, এই সমস্যাটা বিদ্যমান, এই সমস্যাটা সমাধান করতে হবে, এবং এইটা খুব সিরিয়াসলি এজেন্ডার প্রায়োরিটিতে নিয়ে আসতে হবে। এবং তারপরে আপনারা যদি উদ্যোগ নেন আরও ভালো, সেটা আরও ভালো, কিন্তু তখনই আপনার বিভিন্ন অপশান যেগুলো আছে, যিনি উনি বললেন, সেগুলো কোন অপশানের ভালো সাইড কোনটা, খারাপ সাইড, এটা খুব ভালোভাবে স্টাডি করে কোনো সমস্যায় সমাধানের বাইরে থাকে না, সকল সমস্যার সমাধান করা যাবে। এবং আমি মনে করি জনাব মোশাররফ সাহেব, আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজার নিয়ে অত্যন্ত পজিটিভ, আপনি দেখেছেন কনসার্ন এবং পজিটিভ, কারণ উনি এটাকে ইউটিলাইজ করে বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, উনি ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে চান, এনার্জি সেক্টর এমন প্রয়োজন হবে। বাংলাদেশ যদি 7 গ্রোথ 7+ করতে চায়, তাহলে কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং পিপিতে আসতে হবে সবাইকে, এবং জনগণের টাকাকে উন্নয়নের সাথে নিয়ে আসতে হবে। তো সেজন্য আমি মনে করি আপনারা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, আপনারা যে মুভটা নিয়েছেন,
আপনারা সবাই সাথে আরও ভালোভাবে কথা বলে, বিশেষ করে আমাদের ব্রোকার অ্যাসোসিয়েশনের সাথে, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে, চিটাগাং স্টক এক্সচেঞ্জের সাথে, বাংলাদেশ ব্যাংকের সাথে এবং আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যারা অত্যন্ত চেষ্টা করছেন মার্কেটকে স্টেবিলাইজ করার জন্য, গতিশীল করার জন্য, এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সবার সাথে কথা বলে একটা ফর্মুলা বের করতে হবে, যে ফর্মুলার মাধ্যমে সব দিক ঠিক থাকবে, সব কিছু ঠিক থেকেই আমরা কিছু একটা বের করতে পারবো। আপনি কি বলেন? এটা তো অবশ্যই আপনার যেটা কোঅর্ডিনেশন আপনি বলেছেন এর আগে, খুব ইম্পর্টেন্ট কোঅর্ডিনেশন, সবগুলো স্টেক হোল্ডারের সাথে কোঅর্ডিনেশনটা প্রপার রাখা, এবং আপনার মার্কেটের আরও কিভাবে পলিসি রিফর্ম করা যায় সেগুলো আমাদের যারা রেগুলেটর আছে ওনাদেরকে সাপ্লিমেন্ট করা, আমাদের অপারেশনের কি কি ডিফিকাল্টি হচ্ছে সেগুলো ওনাদেরকে সবসময় ওয়াকিফাল রাখা। তো এটা হচ্ছে, এবং আপনি বারবারই বলছেন যে আমাদের যে নতুন যে কমিটি হলো এটা আন্ডার দি অ্যাম্বল লিডারশিপ অফ আপনার যে সাইদ ভাই, আপনার সাথেও বেশ ভালো সক্ষতা আমি জানি, বা মার্কেটের সবার সাথেই ভালো আছে ওনার। তো এইটা আশা করি আমাদের এন্ড থেকে, আমাদের ক্ষুদ্র এন্ড থেকে এইটা বলবৎ থাকবে। এইটা আপনারাও তো একটা বড় স্টেক হোল্ডার, সিকিউরিটিজ ব্রোকার, ডিএসসি, সিএসসি, আপনাদের অবশ্যই আপনারাও এটা নিয়ে সেভাবে সজাগ রয়েছেন। এগুলোকে আরও বেগবান করা এবং আপনার ভালো ইস্যু আসতে আপনারাও এখন ফ্রন্ট রেগুলেটর, আপনাদের ওইখান থেকে একটা স্ক্যানিং হয়ে তারপরে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ফাইনাল কনসেন্ট দেবে, সেখানে একটা বড় রোল কিন্তু আপনাদের রয়েছে। তারপরে আপনার সেকেন্ডারি মার্কেট তো পুরাটাই আপনাদের। জনাব ফারুক আহমদ সিদ্দিকী, আমাদের আর হাতে মাত্র 1 সেকেন্ডে যদি আপনি কিছু বলেন। না, আমি এইটুকুই বলবো যে বাজার নিয়ে একেবারে হতাশ হওয়ার কিছুই নাই। বাজার আমার মনে হয় মোটামুটি ভালো চলছে, একটু সময় নেবে, এই ধৈর্যটা আমাদের থাকা দরকার। থ্যাংক ইউ আপনাদেরকে স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের হতাশ হবার কোনো কিছু নাই, সবাই জায়গা থেকে প্রচণ্ডভাবে চেষ্টা করছেন মার্কেটকে গতিশীল করার জন্য, মার্কেটকে স্টেবিলাইজ করার জন্য। এবং আপনারা যারা বিনিয়োগকারী, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা এই ভালো শেয়ার অবশ্যই একটু লং টার্ম থাকতে হবে। শুধুমাত্র ক্যাপিটাল গেইনের চিন্তা করে বিনিয়োগ করলে হবে না, সেখানে আমাদেরকে ডিভিডেন্ডের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, সব কিছুকে বিবেচনায় এনে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। এবং আমি মনে করি সবাই মিলে যখন একসাথে কাজ করছে, সবাই মিলে যখন আন্তরিক, তখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই পুঁজিবাজার বাংলাদেশের উন্নয়নে এবং কর্মসংস্থানে অত্যন্ত ভালো ভূমিকা রাখতে পারবে। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।